প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, এই যে যারা ডিজিটাল বাংলাদেশ দিয়ে শুরু, স্মার্ট বাংলাদেশ দিয়ে একটি অবস্থানে পৌঁছে যাব, এই জার্নিটায় যারা জড়িত ছিলেন শুরু থেকেই, তাদের মধ্যে একজন যারা নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর ফরহাদ জাহিদ শেখ। আমি আসলে একটু জানতে চাইব তার কাছে যে তিনি যে শুরু থেকে এই ডিজিটাল বাংলাদেশ একটা আন্দোলন বলে এটির সাথে জড়িত হলেন, এটা কিভাবে এবং এটি কিভাবে শুরু হলো এবং এখন কি অবস্থায় আছে? আমরা যুদ্ধ দেখিনি, আপনাদের কাছ থেকে গল্প শুনেছি। দেশসত্ত্ববোধের যে চেতনা এবং এই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নিরপেক্ষ একটা যে কান্ট্রি তৈরি করতে হবে, জাতিভিমান যেটা বলে, সেটা তখন থেকে আমাদের ভিতরে জন্মেছে। একটা সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ডাক দিলেন, তখন থেকেই A2I-এর আসলে তখন থেকেই জন্ম আমি বলবো। তখন আমরা প্রাইম মিনিস্টার অফিসে A2I ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা বসতাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটি দর্শন আমরা বুকে ধারণ করে সেই সময় বিভিন্ন ধরনের প্রযুক্তির বিভিন্ন লেভেলের যারা মানুষ আছে সকলে মিলে আমরা এ বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা প্রত্যয়, অঙ্গীকার নিয়ে আমরা কাজটি শুরু করি A2I-এর জন্মলগ্ন থেকেই। তো এটাই ছিল আমাদের আন্দোলন। আপনি শুনে খুশি হবেন যতগুলো বড় বড় বিষয় যেগুলো ডিজিটাল বাংলাদেশের সার্থকতার পিছনে রয়েছে, তার অনেকগুলোর পিছনে A2I রয়েছে এবং A2I-কে এই জন্য ডিজিটাল বাংলাদেশের ড্রাইভার বলা হয়। আর আমরা যারা শুরু থেকে A2I-এর সাথে কাজ করছি এবং দেশের জন্য আমরা এই ধরনের অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি আপনাদের দোয়ায়, সেই কাজগুলোতে বেশিরভাগ কাজগুলোতে সাথেই আমাদের যুক্ত থাকার সুযোগ হয়েছে। যে UDC, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সেই 9-10-এর সময়কার কাহিনী। তারপরে এই যে এখন দেখছি আমরা 52,000 সরকারি ওয়েবসাইটের পোর্টাল, যেখানে যে তথ্য চাচ্ছেন ওয়েবসাইটে গেলেই পাচ্ছেন। এটা তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন বা দর্শন তার এবং আমাদের এই যে ICT অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় স্যারের পরামর্শ নিয়ে তখন কিন্তু এই বিষয়গুলোর জন্ম হয়েছে, এই বিষয়গুলোর উত্থান হয়েছে এবং যেগুলো টেকনোলজিক্যালি হয়তো আমরা বিভিন্নভাবে এটা তৈরি করে আস্তে আস্তে ডিজিটাল বাংলাদেশের সার্থকতার রূপটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। আজকে যে প্রফেশনে আপনি এটাকে আপনি ছাত্র জীবনে ভেবেছিলেন যে এই ধরনের একটা কাজে আপনি জড়িত হয়ে যাবেন, সেটা রাষ্ট্র বিনির্মাণে একটা বড় ভূমিকা পালন করছে? যখন আমি বাইরে পড়েছি তখনই ভিতরে ছিল যে আমি দেশে ব্যাক করবো, আমি বাইরে বিদেশে যাব না। তখন থেকে একটা অঙ্গীকার ছিল আমি দেশে থাকব এবং আমি দেশে যেভাবে পারি যা শিখেছি সেটাকে আমি আসলে দেশ গড়ার আন্দোলনে আমি আসলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সাথে এটা কাজ করতে চাই। মূলত যখন আসি তখন টেকনোলজিক্যাল বাংলাদেশে যখন 98, 96, 97-এর দিকে তখন আসলে টেকনোলজির কেবলই প্রাদুর্ভাব ঘটছে বাংলাদেশে, তখন বিভিন্ন রকম টেকনোলজির উত্থান হচ্ছে। তো আমাদের সৌভাগ্য হয়েছে সেই সময় বাংলাদেশের প্রথম বাংলা ইমেল, প্রথম ই-কমার্স এগুলোর সাথে জড়িত থাকা। তো যার জন্য তখন মনে হয়েছে যে দেশের এই যে উত্থানের, এই যে ডিজিটাল এরার সাথে যে একটা ডেভেলপমেন্টের সাথে থাকতে পারছি এবং এটাতে যদি কন্ট্রিবিউট করতে পারি
এটা তখন আসলে আমাদের জন্য একটা বিশাল পাওয়া ছিল এই অপরচুনিটিটা। A2I-তে আসার আগে আপনি কোন একটা প্রফেশনে ছিলেন? আমি আইসিটি ইন্ডাস্ট্রিতে ছিলাম 10 বছর। বিভিন্ন আইসিটি যে কোম্পানিগুলো, অর্গানাইজেশনগুলো আছে তার সাথে থেকে আমি বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল সিস্টেমগুলো তৈরি করা এবং তার পিছনে ইমপ্লিমেন্ট করার পিছনে আমি ছিলাম। যখন শুরু করেছিল ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, তখন থেকে এখনকার অবস্থানের, তখন কি ছিল বাংলাদেশের এই ডিজিটাল স্ট্যাটাসটা, এখন কি পর্যায়ে আছে? যখন এই যে 2008-09 সময়ের দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন এই স্বপ্নটা দিলেন যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে, এটা কিন্তু একটা রেভলিউশন ছিল। আমাদের মতো যারা এজে ছিল বা আমাদের থেকে আরও জুনিয়র আরেকটু বয়স কম যারা ছিল, তাদের কাছে কিন্তু এটা একটা স্বপ্নের মতো ছিল যে দেশ এই অবস্থা থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে প্রযুক্তির হাত ধরে এবং টেকনোলজির হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ডিজিটাল বাংলাদেশ দর্শন, এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট না, জনগণ, গভর্নমেন্ট, ব্যবসা, একাডেমিয়া সবার কিন্তু একটা দারুণ পরিবর্তন আসলো যে প্রযুক্তির হাত ধরে আমাদের অত দূর পৌঁছাতে হবে। এবং তখন দেখেন যেখানে আপনি কোনো সরকারি ওয়েবসাইট ছিল না তখন 2008-09 সালের দিকে, চিন্তাই করতো না তথ্য মানুষ কিভাবে, তথ্যের অধিকারটা কিভাবে সংরক্ষিত হবে। তখন দেখেন গ্রামে এই ধরনের টেকনোলজিক্যাল ব্যাপার তো ভাবাই হতো না। ইউডিসির কথা যদি আমরা ভাবি, ইউডিসি আজকে দেখেন প্রতি 3 কিলোমিটারের মধ্যে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, যেখানে কিনা যেটা অনেক দেশের জন্য এখন বাংলাদেশ একটা রোল মডেল। আমি অনেক দেশে গিয়েছি যেখানে সেখানকার গভর্নমেন্ট বলেছে তোমাদের ইউডিসিটা কিভাবে বানিয়েছো বলো, এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারটা ওটা দিয়ে কী হয়। তো এই যে প্রতি 3 কিলোমিটারের মধ্যে একটি মানুষ তার সমস্ত ডিজিটাল সেবা ওই 3 কিলোমিটারের মধ্যে গিয়েই পাচ্ছে, এই বিষয়টার স্বপ্ন তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় দেখেছেন। তারপরে দেখেন এই যে বিভিন্ন দেশ এখন স্ট্রাগল করছে তাদের সরকারি বিভিন্ন যে অর্গানাইজেশন এবং মিনিস্ট্রিতে এবং সরকারি যে সরকার যন্ত্র যেটা আছে তার মধ্যে যে মূল্যবান সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত নেওয়াতে বিষয়টা যেন নিরপেক্ষ, ট্রান্সপারেন্ট এবং আমি বলবো যে অনেক ক্ষেত্রে এটা যেন খুব অর্গানাইজড হয়। মাননীয় প্রধানমন্ত্রীও আপনারা দেখেছেন যে বাইরের দেশে বসে উনি ফাইল সাইন করছেন। দেখেন বাংলাদেশের প্রায় 11-12 হাজার সরকারি অফিসে ডিসিশন নেওয়ার সেই ফাইল সিস্টেম এখন নেই। এখন কিন্তু এই ক্লিক দিয়ে মোবাইলে বা ইয়েতে একজন অফিসার যে কোনো জায়গায় থেকে যে কোনো সময় সে কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারছে। আচ্ছা, হ্যাঁ, তার কাজগুলি সে সম্পন্ন করতে পারছে, তাহলে ডিজিটালি হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু আগে কল্পনাও করা যেত না। আপনি ই কমার্সের কথা দেখেন, আগে এই কেনাকাটার যে বিষয়টা ছিল, কেনাকাটা আমরা তো বুঝতাম হাট বাজার বা আমাদের কোনো দোকানে যেতে হবে বা কোনো একটা খুব বেশি হলে আমাদের বিভিন্ন বাজার, হাট, মার্কেট এসবে যেতে হতো। এখন কি হচ্ছে, এখন কিন্তু অনেক দেশের জন্য এটা রোল মডেল। আমি জানি বাংলাদেশের যে ই কমার্সের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম অনেকগুলো দেশে আমার জানা আছে, অনেকগুলো দেশে যেই দেশে এরই মডেলে ওখানে বসানো হয়েছে। তো এই মডেলটা কি, আপনি গ্রামের থেকে আপনি যে কোনো এক ক্লিকে যে কোনো জিনিস দেখে আপনি ওখানে কিনে আপনি সাথে সাথে বাড়িতে চলে আসছে। তো এই যে যুগটা, এটা কিন্তু একদিনে হয়নি। এখন আমরা কানেক্টিভিটি, গ্রামে যাই ওখানে আমরা নেটওয়ার্ক পাচ্ছি, নেটওয়ার্কে আমরা শুধু তাই পাচ্ছি না, আমরা সব কিছু ভিডিও। আপনি তো ই গভর্নেন্সে এক্সপার্ট, ইলেকট্রনিক গভর্নেন্স যদি আমি বলি যে উন্নত বিশ্বের কাতারে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে দর্শন দিলেন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের সার্থকতা বা সফলতার পরে এই স্মার্ট বাংলাদেশের 4টি পিলার কিন্তু, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, তার মধ্যে একটি পিলার হচ্ছে স্মার্ট গভর্নেন্স। গভর্নমেন্ট কিন্তু এখানে সবচেয়ে ক্রুশিয়াল রোল প্লে করে। সে যখন সেবা দেয় জনগণকে, সেখানে সে যখন একটি গণতান্ত্রিক সরকার গঠনে সেটাকে পরিচালনা করে দেশকে, সেখানে অনেক জায়গায় কিন্তু সরকার পরিচয়। এখন সরকার যদি স্মার্ট না হয় তাহলে কিন্তু একটি দেশ স্মার্ট হওয়া সম্ভব না। এখন সরকারকে যদি স্মার্ট হতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র সরকারে কয়েকটি সফটওয়্যার বানালেই হবে না। সরকারের পলিসিতে যদি চিন্তা করেন, ইনফ্রাস্ট্রাকচারে যদি একটি মন্ত্রণালয় যদি স্মার্ট না হয়, তারা ইনফ্রাস্ট্রাকচারে, তার পলিসিতে, তার যারা সিভিল সার্ভেন্ট আছে তারা যদি সেই 41-এর লিডারশিপ নেওয়ার মতো ওই ধরেন সক্ষমতায় যদি আমরা এখনই না পৌঁছাই, তাদেরকে স্মার্ট গভর্নেন্সের ওই বেঞ্চমার্কে উঠতে হবে। এখন স্মার্ট গভর্নেন্সের বেঞ্চমার্কে হলে তখন একটি সরকার কি হবে, সরকার যে কোনো সিদ্ধান্ত নেবে প্রযুক্তির সর্বোত্তম ইউজ করে। সরকার ওই সময় সরকারি যারা সিভিল সার্ভেন্টস আছে তারা সবচেয়ে স্মার্ট হবেন, তারা আসলে প্রযুক্তির ব্যবহার জানবেন, প্রযুক্তির অনেক ক্ষেত্রে
ইন্টেলিজেন্টভাবে ইউজ করে সিদ্ধান্ত নেবেন। এবং সবচেয়ে কথা হচ্ছে যে গণতান্ত্রিক দেশে ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট যদি হতে হয় তাহলে দেখেন সমস্ত তথ্যের যেভাবে অর্গানাইজডভাবে ম্যানেজ করা এবং তার দ্বারা যে ইম্প্যাক্টফুল ডিসিশন নেওয়া, আমি বলবো কার্যকরী ডিসিশন নেওয়া, কারণ সরকারি তো বিভিন্ন এক্সিকিউশন ডিসিশনগুলো নিচ্ছে। তো সেই স্মার্ট গভর্নেন্সে আমি বলবো স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট সিভিল সার্ভেন্টস, স্মার্ট ডেটা, স্মার্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট, স্মার্ট প্রসেস, তো এই সবগুলো যখন সমন্বিতভাবে হবে তখনই কিন্তু স্মার্ট গভর্নেন্স সম্ভব হবে, এবং স্মার্ট গভর্নমেন্ট সম্ভব হলে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে আমরা সার্থকতা আনব। আপনি কি মনে করেন আজকের যে শিশুরা আগামী দিনে যারা কৈশোরে উপনীত হবে বা আরেকটু এগিয়ে যে যৌবনে পদার্পণ করবে, এই শিশুগুলো সমান অ্যাক্সেস পাচ্ছে আপনাদের এই টোটাল কর্মকাণ্ড এবং পরিকল্পনার? অ্যাক্সেসটা কিভাবে সম্ভব হয়েছে দেখেন, আপনি মাল্টিমিডিয়া, আমাদের যদি মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যাপারগুলো জানি, যে এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশেই এই শিশুরা যেন স্কুল লেভেলে অনেক ধরনের বিষয়ে তারা নিজেরা দেখে ডিজিটাল প্রযুক্তিতে শিখতে পারে, তার ব্যবস্থার অ্যাক্সেস তো রয়েছেই। অ্যাক্সেসের পয়েন্টে যদি আপনি বলেন, অ্যাক্সেস তো প্রযুক্তির জন্য এখন সবার হাতে হাতে। এখন ডিভাইস তো আপনি সেই গ্রামের ওখানে যদি যান, নদীর পাড়ে দেখবেন যে ছেলেটা ওই স্মার্ট মোবাইল, বাবার বা ভাইয়ের স্মার্ট মোবাইল নিয়ে সুন্দর করে ইউটিউব, ফেসবুক সবই চালাচ্ছে। প্রযুক্তির অ্যাক্সেস কিন্তু একদম সর্বত্রই রয়েছে, যেহেতু আমাদের সারা বাংলাদেশ নেটওয়ার্কের আওতায় রয়েছে। কিন্তু আমাদের মাপতে হবে বা ভাবতে হবে তারা যেন সঠিক শিক্ষাটা পায়। প্রযুক্তি হোক, অধিকার হোক, বা যে কোনো বিষয়ের উন্নয়নের ছোঁয়া হোক, সবগুলোই কিন্তু সেই প্রান্তিক জনগণ পর্যন্ত পাওয়াটা একটা এখন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই চেতনায় এবং এই জার্নিতে। আমরা যতটুকু শুনেছি 2041-এ 1 কোটি লোককে আপনারা এর সাথে কানেক্টেড করতে চান। একটু জানাটা কি সত্যি পুরোপুরি যে 1 কোটি লোক যদি হয়, তারপরে পরের প্রশ্ন আসবে, আগে এটার উত্তরটা? খুব সম্ভব। আমি বলবো স্যার এটা আসলে খুবই সম্ভব। আমি রিসেন্টলি স্মার্ট রাজশাহী বিনির্মাণের জন্য একটি পরিকল্পনায় আমার সুযোগ হয়েছে। ওখানে বিখ্যাত যে মেয়র মহোদয় এখন খায়রুজ্জামান, ওনার সাথে এটা ক্লোজলি প্ল্যানিং করার। আমি দেখছি ওখানে উনি লিডার হিসেবে উনি স্বপ্ন দেখছেন উনার রাজশাহী সিটিকে উনি একটা সিটি অফ ক্যাপিটাল, মানে স্কিল ক্যাপিটাল অফ বাংলাদেশ বানাবেন। এবং স্কিল ক্যাপিটাল অফ বাংলাদেশ যদি উনি বানান, ওখানে ফ্রিল্যান্সারের ভূমিকা কি ওনারা দেখছেন যে কেউ কোনো ঘরে বসে যারা গৃহিণী আছে তারাও কালকে কিন্তু ঘরে বসে উপার্জন করবে, এবং প্রযুক্তি ব্যবহার করে, প্রযুক্তির শিক্ষা নিয়ে। এটা শুরু হয়েছে অলরেডি। অনেক ছেলে চাকরি না করে এই প্রযুক্তি নির্ভর বিষয়ের এই ফ্রিল্যান্সার বিষয়গুলোকে শিখে তারা ঘরে বসে চাকরির থেকে অনেক বেশি ইনকাম করছে, ব্যবসা থেকে অনেক বেশি ইনকাম করছে। এটা আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর যেহেতু, আর প্রযুক্তির প্রসার হচ্ছে যেহেতু, এটা প্রসারিত হবে অনেক বেশি। আমাদের বাংলাদেশ 2041-এ যখন স্মার্ট বাংলাদেশ হবে, তখন আমার মনে হয় যে শিক্ষিত প্রজন্ম তখন বাংলাদেশের নাগরিক থাকবে। তখন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা বিরাট পরিবর্তন ঘটে যাবে। সমাজ এরকম থাকবে না, রাষ্ট্র এরকম থাকবে না, অর্থনীতি এরকম থাকবে না, সবাই এম্পাওয়ার্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে যে রাজনীতি, ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেটা সম্ভবত আর থাকবে না। আমি সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। আমার মনে হয় যে স্মার্ট বাংলাদেশের প্রতিটি ধাপ, প্রতিটি স্টেপ, প্রতিটি উন্নয়নের জন্য চেষ্টা, প্রত্যেকটি শহীদদের স্যাক্রিফাইস, প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধাদের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা যেন স্মার্ট বাংলাদেশের সত্যি বিনির্মাণ করতে পারি, এবং সেটাতে আমরা সকলেই আসলে আত্মবিশ্বাসী। শুধু আত্মবিশ্বাসী না, আমরা জানি এটা হবে। ধন্যবাদ ডক্টর ফরাজ জাহিদ শেখ আপনাকে। প্রিয় দর্শক, বারবার বলছি, সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করাই মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল। আসুন আমরা সম্মিলিতভাবে সেই কাজটি সম্পন্ন করি। এই কথা বলে আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানটি এখানে শেষ করছি।